তো আজকে আমরা লাইভ কোচিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি 4টা সেশনে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের পঞ্চম সেশন। এই সেশনের মূল যে আলোচনার বিষয়গুলো সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। আপনারা সবাই সাথে থাকবেন আশা করি। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হলো পার্সোনাল অ্যান্ড সোশ্যাল অ্যাবিলিটি, হাউ সেলফ অ্যাওয়ারনেস ইম্প্যাক্টস আওয়ার সোশ্যাল ইফেক্টিভনেস। অর্থাৎ আমাদের সেলফ যে অ্যাওয়ারনেস আছে, নিজেকে চেনা, নিজেকে বোঝা, এটার মাধ্যমে কিভাবে আমরা সোসাইটিতে, আমাদের সমাজে ইফেক্ট ফেলতে পারি বা কার্যকর ভূমিকা রাখতে পারি আমরা, সেটা সম্পর্কে আজকে আমরা বুঝবো, জানবো। এখানে দেখেন 4টা টপিকের কথা লেখা আছে। প্রথমটা হলো সেলফ অ্যাওয়ারনেস, যেটা হলো কনসিয়াস নলেজ অফ ওয়ানস ওন ক্যারেক্টার অ্যান্ড ফিলিংস। অর্থাৎ কোনো একজনের নিজের বৈশিষ্ট্য বা চরিত্র বলতে পারেন, বা ফিলিংস বলতে পারেন, মনোভাব বলতে পারেন, এগুলোকে জানা বোঝা, এটা কনসিয়াস থাকা, সচেতন থাকা, এটাই মূলত হলো সেলফ অ্যাওয়ারনেস। সেলফ ম্যানেজমেন্টটা কি? টেকিং রেসপন্সিবিলিটি ফর ওয়ানস ওন বিহেভিয়ার অ্যান্ড ওয়েলবিং। অর্থাৎ আমার নিজের ব্যবহার, তারপর আমার নিজের যে বিহেভিয়ার, অ্যাটিটিউড, এটা সম্পর্কে যে রেসপন্সিবিলিটি আছে আমাদের নিজেদের, ওটাকে কন্ট্রোলে রাখা, ঠিক আছে, দায়বদ্ধতা ঠিকভাবে রাখা, দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা, এই যে ম্যানেজমেন্ট, এটাকে বলে সেলফ ম্যানেজমেন্ট, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করা। তারপর হলো সোশ্যাল অ্যাওয়ারনেস, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড ওয়েল টু দ্য নিডস অফ আদার্স। অর্থাৎ শুধুমাত্র আপনি নিজের সম্পর্কে চিন্তা করলেই হবে না, আপনার অন্যের যে প্রয়োজন সেটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এবং তাদের বিষয় সম্পর্কে আপনাকে বুঝতে হবে। এটাই হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। অর্থাৎ সোসাইটিতে যেহেতু আমরা বসবাস করি, সোসাইটিতে প্রতিবেশী থাকে, বন্ধু বান্ধব থাকে, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, তো তাদেরকেও আমাকে বুঝতে হবে এবং তাদের সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে। এটাই হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। তারপরে হলো সোশ্যাল ম্যানেজমেন্ট, এটা হলো দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স পজিটিভ সোশ্যাল আর সোসাইটাল চেঞ্জ। অর্থাৎ আপনি যখন নিজের সম্পর্কেও বুঝবেন, নিজেকেও আপনি একটা মানদণ্ডে দাঁড় করাতে পারবেন, নিজের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারবেন, এবং সোসাইটির অন্যান্য মানুষদেরও ইমোশন, বিহেভিয়ার গুলো বুঝতে পারবেন, তাদের নিডস গুলো বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি একটা সোসাইটাল চেঞ্জ করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবেন, একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, সোসাইটির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করতে পারবেন। ঠিক আছে, এটাই হলো সোশ্যাল ম্যানেজমেন্ট, আপনাকে ইনফ্লুয়েন্স করানো, আপনার যে দক্ষতাগুলো আছে সেগুলোর মাধ্যমে, আপনার যে যোগ্যতা আছে সেগুলো ব্যবহার করে আপনি সোসাইটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তো আমরা এই টপিক গুলো সম্পর্কে আরেকটু যদি জানি, সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস হলো ইউ রিকগনাইজ ইউর ওন ইমোশনস এন্ড হাউ দে অ্যাফেক্ট ইউর থটস এন্ড বিহেভিয়ার। ঠিক আছে, নিজের ইমোশনকে চিনা, বুঝতে পারা, এবং ওই ইমোশনটা কিভাবে আমাদের নিজেদের চিন্তা ভাবনা এবং বিহেভিয়ারে ইফেক্ট ফেলে সেটা সম্পর্কে জানা বোঝা, এটা হলো সেলফ অ্যাওয়ারনেস। ইউ নো ইউর স্ট্রেংথস এন্ড উইকনেসেস এন্ড হ্যাভ সেলফ কনফিডেন্স। অর্থাৎ আপনি আপনার নিজের সামর্থ্য সম্পর্কে আপনি জানেন, বুঝেন, আপনার দুর্বলতা কোথায় সেটা আপনি জানেন, বুঝেন, এবং তার উপর ভিত্তি করে আপনি কিন্তু আপনার স্ট্রেংথকে মজবুত করতে পারেন, এবং আপনার যে উইকনেস গুলো আছে, দুর্বলতা আছে, সেগুলোকে আপনি স্ট্রেংথে পরিণত করতে পারেন আপনার নিজের শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, চর্চার মাধ্যমে। এভাবে আপনার ভিতরে সেলফ কনফিডেন্সটা তৈরি হবে কোনো কিছুর বিষয়। এভাবে আপনার নিজের সম্পর্কে নিজে আরো ভালো বুঝতে পারবেন, চিনতে পারবেন নিজেকে। এটাই হলো মূলত সেলফ অ্যাওয়ারনেস। তারপরে 2 নম্বর যেটা হলো সেলফ ম্যানেজমেন্ট, ইউ আর এবল টু কন্ট্রোল ইম্পালসিভ ফিলিংস এন্ড বিহেভিয়ার্স, ম্যানেজ ইউর ইমোশনস ইন হেলদি ওয়েজ। অর্থাৎ এই যে ফিলিংস গুলো বোঝা, জানা, বিহেভিয়ার গুলো সম্পর্কে বোঝা, এই ফিলিংস এর কারণে এই বিহেভিয়ারটা হয়, তো সেটাকে আসলে বুঝার মাধ্যমে নিয়ন্ত্রণ করা, ইমোশন গুলোকে নিয়ন্ত্রণ করে হেলদি ওয়েজ, মানে ভালো উপায়ে, আপনি ভালো উপায়ে মানুষের সামনে বা সমাজের সামনে যেটাই করেন না কেন, আপনি আপনার ইমোশন গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার বিহেভিয়ারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
Okay, take initiative, follow through on commitments and adapt to changing circumstances. অর্থাৎ পারিপার্শ্বিক যে পরিবর্তনগুলো হয় আমাদের ভিতরে, সেই পরিবর্তনের খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে, তারপর কমিটমেন্ট গুলোকে পালন করা, পূরণ করা, এই জাতীয় কাজগুলো তখন আপনার মাধ্যমে সহজ হবে, তখন আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে পারবেন। এভাবে আপনাকে সেলফ ম্যানেজমেন্টটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনার এটা কিভাবে থাকবে, যদি আপনার সেলফ অ্যাওয়ারনেসটা ভালো থাকে। এজন্য আপনার সেলফ অ্যাওয়ার হতে হবে, যাতে করে আপনি সেলফ ম্যানেজমেন্টটা করতে পারেন। নাম্বার 3 যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস, ইউ হ্যাভ এমপ্যাথি। অর্থাৎ আপনার ভিতরে এমপ্যাথি তৈরি করতে হবে। সেটা কি? সেটা হলো আপনি তো নিজের ইমোশন নিয়ে সবসময় চিন্তা করেন, তো আপনার অন্যের ইমোশনকেও রেসপেক্ট দিতে হবে। অর্থাৎ একটা মানুষের মন খারাপ, আপনার নিজেকে তার জায়গায় থেকে চিন্তা করতে হবে, তার মন খারাপ কেন হয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই একটা কারণ আছে। তো নিজেকে ওই জায়গায় দাঁড় করান। ওই জায়গায় দাঁড় করালে যখন আপনি তার সাথে একত্রিত হতে পারবেন, তার ইমোশনের সাথে, তখন আপনি তার সাথে একটা ভালো বিহেভিয়ার, একটা সম্পর্ক তৈরি করতে পারেন। এভাবে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস আপনার ভিতরে কাজ করবে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনস, নিডস এন্ড কনসার্নস অফ আদার পিপল। এভাবে কি করতে পারবে? আপনি যদি এমপ্যাথি থাকে, তাহলে কিন্তু আপনি অন্যের ইমোশন, অন্যের কনসার্ন গুলো এবং অন্য মানুষদের সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। পিক আপ পিক আপ অন ইমোশনাল কিউজ, ফিল কমফোর্টেবল socially and recognize the power dynamics in a group or organization. যে কোনো গ্রুপ হোক, অর্গানাইজেশন, আপনার সোসাইটি হোক, সকল মানুষদের ইমোশনের কারণগুলো আপনি তখন বুঝতে পারবেন যে তারা এভাবে কেন বিহেভিয়ার করতেছে, তার ইমোশনাল স্টেটটা কি, এগুলো তখন আপনি বুঝতে পারবেন যদি আপনার ভিতরে এমপ্যাথিটা থাকে, এমপ্যাথিটা আপনি অর্জন করতে পারেন। এভাবে আপনাকে সোশ্যাল অ্যাওয়ার থাকতে হবে। সোশ্যাল অ্যাওয়ার থাকলে কি হবে? সোশ্যাল ম্যানেজমেন্টে সোশ্যাল অ্যাওয়ারনেসটা কাজে আসবে। ইউ নো হাউ টু ডেভেলপ অ্যান্ড মেনটেন গুড রিলেশনশিপস, কমিউনিকেট ক্লিয়ারলি, ইন্সপায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স, ওয়ার্ক ওয়েল ইন এ টিম অ্যান্ড ম্যানেজ কনফ্লিক্ট অফ দ্য সোসাইটি। ইউ ক্যান ইনফ্লুয়েন্স আদার্স টু দ্য গুড সোসাইটাল চেঞ্জ। অর্থাৎ আপনি কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন, ঠিক আছে, ও সমাজের যে অন্যান্য মানুষজন আছে তাদের সাথে একটা রিলেশন, ভালো রিলেশন বিল্ড আপ করতে পারেন, তাদের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারেন, এবং আপনি আপনার কথা এবং বিহেভিয়ারের মাধ্যমে তাদের ভিতরে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। এভাবে কিন্তু আপনি সোসাইটিতে ভালো কিছু করতে পারবেন। কোনো কনফ্লিক্ট থাকলে সেই কনফ্লিক্ট গুলো দূর করার ক্ষেত্রে আপনি আপনার ভূমিকা পালন করতে পারবেন। এভাবে কিন্তু আপনি সোসাইটাল যে গুড চেঞ্জটা করা সম্ভব, সেটা কিন্তু আপনি সোশ্যাল অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে পারবেন। তো 4টা সুন্দর জিনিস সম্পর্কে আমরা, বিষয় সম্পর্কে আমরা জানলাম, যেগুলো মূলত আমাদের নিজের লাইফ থেকে সোসাইটিতে বসবাস করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক উপকারী এবং কাজে আসবে। এগুলো আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কিভাবে সেলফ অ্যাওয়ারনেস হওয়া যায়, সোশ্যাল অ্যাওয়ারনেসটা নিজের ভিতরে আনা যায়। তাহলে কি করতে পারবেন? আপনি সেলফ ম্যানেজমেন্টও করতে পারবেন এবং সোশ্যাল ম্যানেজমেন্টটাও করতে পারবেন। ওকে, আমরা এখন আলোচনা করব হাউ প্রেজেন্ট ইজ ইউর পাস্ট। এখানে দেখেন দুটো পিকচার দেওয়া আছে। প্রথমটা যদি বলি, ফ্রম ইউর পাস্ট ইমার্জেস দ্য প্রেজেন্ট এন্ড ফ্রম দ্য প্রেজেন্ট ইজ বোর্ন ইউর ফিউচার। অর্থাৎ আপনি পাস্টে যা করবেন তার থেকে কিন্তু প্রেজেন্টটা তৈরি হবে এবং প্রেজেন্ট থেকে ফিউচার তৈরি হবে। কিভাবে? ধরেন আপনি এক্সাম দিলেন, ঠিক আছে, আপনি ভালো করে পড়াশোনা, এখন ধরেন আপনার ভালো করে পড়াশোনা আপনি করেননি অতীতে, সেই কারণে এক্সাম খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে। এই রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কি? ওই যে অতীতের পড়াশোনা ঠিকভাবে না করা। আর এই যে রেজাল্ট খারাপ হয়েছে, এটার কারণে আপনি ফিউচারে দেখা গেছে ভালো একটা জব পাবেন না। এই যে দেখছেন কনসিকুয়েন্সেস, একটার সাথে অর্থাৎ পাস্টের সাথে প্রেজেন্টের একটা কি সম্পর্ক এবং প্রেজেন্টের সাথে ফিউচারের একটা সম্পর্ক, এটাই এখানে বোঝানো হয়েছে। দ্য পাস্ট ইজ ইউর লেসন, দ্য প্রেজেন্ট ইজ ইউর গিফট, দ্য ফিউচার ইজ ইউর মোটিভেশন। অর্থাৎ এখানে যে পাস্টে যে ভুলগুলো আমরা করেছি সেটা হলো আপনার জন্য একটা লেসন। এই জন্য আপনার প্রেজেন্টকে কখনো আপনি কি করবেন না, নষ্ট করবেন না। পাস্টে ভুল হয়েছে, ওই লেসনটা নিয়ে আপনি বর্তমানটাকে গিফট হিসেবে নেন, একটা পুরস্কার হিসেবে নেন বর্তমানটাকে, এবং এটাকে নিয়ে আপনি প্রেজেন্টটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, যাতে করে পাস্টের ওই ভুলগুলো প্রেজেন্টে না করেন।
আর প্রেজেন্টে যখন আপনি ভুল থেকে ফিরে আসবেন তখন দেখা যাবে আপনার ফিউচারটা আপনার জন্য ভালো হবে। এবং প্রেজেন্টে সবসময় আপনার মোটিভেশনটা রাখতে হবে ফিউচারকে কেন্দ্র করে, যে আমি পাস্টে এই ভুলটা করেছি, এই কারণে আমি ক্ষতিগ্রস্ত আজ, তো আমি আজকে এই ভুলটা আর করব না, যাতে করে ফিউচারে আমি ক্ষতিগ্রস্ত না হই। তো এই ফিউচারটাকে আপনার মোটিভেশন হিসেবে কেন্দ্র করে আপনার প্রেজেন্টের প্রত্যেকটা কার্যক্রম, আপনার পরিচালনা, লাইফ স্টাইল সবকিছুকে আপনি নিয়ন্ত্রণ করেন, সুন্দরভাবে পরিচালনা করেন, যাতে করে আপনার প্রেজেন্টটা অ্যাজ এ গিফট হিসেবে আপনি গ্রহণ করতে পারেন এবং ফিউচারটা আপনার সুন্দর হয়। ঠিক আছে, পরবর্তীতে আমরা এখানে ইমোশনাল টাইম ট্রাভেল সম্পর্কে একটু আলোচনা করব যে ইমোশনাল টাইম ট্রাভেলটা কি। এই এটাও একেবারে পাস্ট থেকে শুরু করে ফিউচার পর্যন্ত যায়। যেটা হলো, পাস্টে যদি ধরেন আমার কোনো গুড আর ব্যাড মেমোরিজ থাকে, সেটা হতে পারে আমার পাস্টে খারাপ কিছু হয়েছিল অথবা ভালো কিছু হয়েছিল, ওইটাই কিন্তু প্রেজেন্টে আমি আমি আমরা ক্যারি করি। ঠিক আছে, একটা ব্যাড যদি কোনো মেমোরি আমার থেকে থাকে, আমরা ওইটার উপর ভিত্তি করে কিন্তু প্রেজেন্টটাকে কন্ট্রোল করি, প্রেজেন্টটাকে চালাই। এজন্য সবসময় মনে রাখবেন যে এই যে পাস্টের যে খারাপ কোনো এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্সের কারণে কিন্তু আমার প্রেজেন্টটা আজকে এই অবস্থা। তো এইটাকে এখন আমাকে চেঞ্জ করতে হবে। হতে পারে আপনি অতীতে কোনো খারাপ কিছু করেছেন, এখন ওই ইমোশনটাকে আপনি কন্টিনিউ করলে চলবে না, আপনাকে এখন ভালো কিছু করতে হবে। ওই ইমোশনটাকে আপনি সাইডে রেখে আপনি চিন্তা করেন আমার ফিউচার তো পড়ে আছে আমার সামনে, বর্তমান আমার সামনে, অর্থাৎ বর্তমান আমি ফেস করতেছি, এই বর্তমানটাকে কিভাবে আমার ভালো করা যায়। আমি যদি বর্তমানে ভালো করি, ফিউচারটাকে পাস্টটাকে ত্যাগ করে, তাহলে দেখা যাবে এই বর্তমানে ভালো কাজ করার কারণে আমার ফিউচারটাও সুন্দর হবে, পজিটিভ হবে। ঠিক আছে, আর আমি যদি ওই মেমোরিজটাকেই ক্যারি করি যে আমার ইমোশনাল স্টেট অনেক খারাপ ছিল, আমার খারাপ অভিজ্ঞতা ছিল অতীতে, এবং ওইটাকেই ক্যারি করে যাই যে আমার পক্ষে সম্ভব না, আমি আমি মনে হয় আর জীবনে কখনো সাকসেসফুল হতে পারবো না, আমি মনে হয় জীবনে ভালো রেজাল্ট করতে পারবো না, এরকম যদি কন্টিনিউ ব্যাড থিঙ্কিং করে যাই, নেগেটিভ থিঙ্কিং করে যাই, তাহলে কিন্তু আমার ফিউচারটাও নেগেটিভ হবে, পজিটিভ হবে না। ঠিক আছে, আমি যদি অতীতে খারাপও করে থাকি, যদি প্রেজেন্টটাকে আমি গিফট হিসেবে নিয়ে ভালো কিছু করার ট্রাই করি, ভালো কিছু করে যাই, তাহলে কিন্তু আমার ভিতরে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে এবং সেটা ফিউচারে আমাকে পজিটিভ একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, ঠিক একইভাবে হ্যাপি বা স্যাড যে কোনো ইমোশন থাক না কেন, অতীত যেটা সেটা অতীত চলে গেছে। ঠিক আছে, ওটাকে আপনি ক্যারি করবেন না, যেটা অতীত সেটাকে আপনি মনে করবেন সেটা অতীতে চলে গেছে, সেটা কখনো আর ফিরে আসবে না। বাট বর্তমান আমার সামনে, বর্তমানটাকে আমি হ্যাপিলি কাটাতে চাই, সুন্দরভাবে কাটাতে চাই, ইফেক্টিভলি কাটাতে চাই। যখন আপনি বর্তমানটাকে এনজয় করবেন, বর্তমানটাকে ফ্রুটফুল ভাবে ইউজ করবেন, তাহলে দেখা যাবে এই যে এনজয়মেন্ট বা এই যে বর্তমানের ভালো এক্সপেরিয়েন্স বা বর্তমানের যে ইফোর্টটা, চেষ্টাটা আপনি করে যাচ্ছেন, এটার বিনিময়ে ফিউচারে আপনার জীবনে হ্যাপি থাকবে এবং আপনার ভিতরে অ্যাংজাইটি কম আসবে। ঠিক আছে, আপনি তখন একটা ভালো রেজাল্ট পাবেন ফিউচারে। এইভাবেই কিন্তু আমাদের ইমোশনটাকে টাইম টাইম ট্রাভেল করে। এই জন্য ইমোশনটাকে কন্ট্রোল করা শিখতে হবে, যেটা হলো সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস যখন আপনি হবেন, তখন কিন্তু আপনি সেলফ ম্যানেজমেন্ট করতে পারবেন, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। তো সেলফ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার ইমোশনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, যাতে করে আমার অতীতের খারাপটা বর্তমানেও কন্টিনিউ না হয়, এবং বর্তমান যদি কন্টিনিউ হয় তাহলে আমার ফিউচারটাও খারাপ হবে। এই চিন্তা মাথায় রেখে সবসময় প্রেজেন্টটাকে আপনি গুরুত্ব দেন এবং ফিউচারটাকে মোটিভেশন হিসেবে রাখেন, যে প্রেজেন্টে আমি খারাপ কিছু করব না। ঠিক আছে, প্রেজেন্টটাকে আমি অনেক বেশি চেষ্টা করে যাব ভালো কিছু করার জন্য, সবচাইতে বেশি এফোর্ট দিব এবং সবচাইতে বেশি আমি আমার মন মতো চালাবো প্রেজেন্টটাকে, তাহলেই দেখবেন আমার প্রেজেন্টটাও সুন্দর হবে, সবাই খুশি হবে এবং আমার ফিউচারটাও সুন্দর হবে। ওকে, আমরা যদি পরের স্লাইডে যাই, এই স্লাইডে মূলত আমরা আলোচনা করব দ্য চয়েসেস অফ ম্যাচুরিটি অ্যান্ড ক্যারেক্টার। অর্থাৎ আপনার অ্যাটিটিউড, ক্যারেক্টার বা ম্যাচুরিটির ভিতরে দুই ধরনের চয়েস থাকতে পারে, একটা হলো হেল্পফুল, একটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। হেল্পফুল অ্যাটিটিউড গুলো যেটা বাম পাশে আছে, এবং আনহেল্পফুল অ্যাটিটিউড যেটা আসলে ডান পাশে আছে। বাম পাশে যে অ্যাটিটিউড গুলো বলা হয়েছে, যে টপিক গুলো বলা হয়েছে, যে ওয়ার্ড গুলো রাখা হয়েছে, এগুলো মূলত হলো আপনার আপনার জন্য সাহায্যকারী গুণাবলী বা অ্যাটিটিউড। আর যেগুলো ডান পাশে সেগুলো হলো আপনার জন্য ক্ষতিকর, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আমরা যদি একটু পড়ে শোনাই, সেটা হলো প্রথমটা হলো রেসপন্সিবল ভার্সেস ইরেসপন্সিবল।
অর্থাৎ হেল্পফুল অ্যাটিটিউড হলো রেসপন্সিবল, সবসময় রেসপন্সিবল থাকা, ঠিক আছে, দায়িত্ববান হওয়া। আর ইরেসপন্সিবল কারা? যাদের ভিতরে আনহেল্পফুল অ্যাটিটিউড থাকে। তো এই আনহেল্পফুল অ্যাটিটিউড থেকে আমাদেরকে সরে আসতে হবে। নাম্বার 2 হলো হিউমিলিটি অর ভার্সেস অ্যারোগেন্স প্রাইড। আপনি যদি ভালো অ্যাটিটিউড অর্জন করতে চান তাহলে আপনাকে হিউমিলিটি থাকতে হবে, অর্থাৎ ভদ্রতা, নম্রতা থাকতে হবে। আর যদি আপনি অ্যারোগেন্স হন, ঠিক আছে, রাগী হন, নিজের ভিতরে গর্ববোধ করেন, বেশি গর্ববোধ করেন, তাহলে দেখবেন আপনার ভিতরে আনহেল্পফুল অ্যাটিটিউড চলে এসেছে, যেটা আপনার জন্য ক্ষতিকর। তারপর হলো স্লো টু অ্যাঙ্গার ভার্সেস কুইক টু অ্যাঙ্গার। অর্থাৎ যাদের অ্যাটিটিউড ভালো, গুণাবলী ভালো, তাদের কি হবে? স্লো টু অ্যাঙ্গার হবে। তারা যে কোনো বিষয় হুট করে রেগে যাবে না, হুট করে সে রাগ করবে না। সে কি করবে? রাগ করার ক্ষেত্রে ধীরে মানে কি বলে, ধীরে সুস্থ ভাবে চিন্তা করে আস্তে আস্তে তার রাগ করবে। অর্থাৎ সে বুঝে রাগ করবে যে এটা আসলে রাগ করার সময় কি সময় না, এখন রাগ করলে কি ক্ষতি হবে নাকি ভালো হবে, সে একটা বুঝে শুনে ডিসিশন নিবে। আর যারা কুইক টু অ্যাঙ্গার, অর্থাৎ হঠাৎ করে রেগে যায়, এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে হলো প্রমোটস ইউনিটি ভার্সেস প্রমোটস ডিসইউনিটি। অর্থাৎ হেল্পফুল অ্যাটিটিউড হলো আপনাকে ইউনিটিতে প্রমোটস করবে, অর্থাৎ কি আপনি একত্ববোধে বিশ্বাসী করবেন, আপনি সবাইকে নিয়ে একসাথে কাজ করার ক্ষেত্রে বিশ্বাস করবেন, টিম ওয়ার্কটাকে আপনি পছন্দ করবেন এবং সবাইকে একসাথে রাখার চেষ্টা করবেন। আর যেটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড, সেটা হলো প্রমোটস ডিসইউনিটি, সবসময় একা থাকার চেষ্টা করে, নিজেকে আলাদা রাখার চেষ্টা করে, ঠিক আছে, দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে গ্রুপে গ্রুপে। এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। তারপরে হলো গ্রোথ সিকিং ভার্সেস সিক্স অনলি প্লেজার। একটা হলো গ্রোথ সিকিং, সবসময় নিজেকে উন্নয়ন করতে চায়, নিজের উন্নয়ন করতে চায়, নিজেকে ডেভেলপ করতে চায়, নিজের গুণাবলীকে বৃদ্ধি করতে চায়। এই যে চাওয়া, এই যে একটা গুণ, এটাকে বলে হেল্পফুল অ্যাটিটিউড। আরেকটা হলো কি সিক্স অনলি প্লেজার, অর্থাৎ আমি শুধু আমার আনন্দের জন্য কোনো কাজ করি, আনন্দ পাওয়ার জন্য কোনো কিছু করি। এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড, যেটা হলো আমাদের জন্য ক্ষতিকর। তারপরে হলো ফেইথ ফর দ্য ফিউচার ভার্সেস ফেইথ অফ ফিউচার। অর্থাৎ ফেইথ ফর দ্য ফিউচার ভার্সেস ফিয়ার অফ ফিউচার। অর্থাৎ আপনার যদি হেল্পফুল অ্যাটিটিউড থাকে তাহলে আপনি ফিউচার উপর বিশ্বাস রাখবেন যে ফিউচারে আমার ভালো কিছু হবে। ওই ভালো কিছু হওয়ার যে বিশ্বাস রাখা নিজের প্রতি, এই বিশ্বাস রাখার কারণে আপনি বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আর যদি ফিয়ার অফ ফিউচার হয়, যে না, ফিউচারে আমি এটা মনে হয় পাবো না, এটা পরে আমার দ্বারা সম্ভব হবে না, একটা ভয় থাকে ফিউচারে কি হবে, আমার কি ক্ষতি হবে না ভালো হবে, আমি পরীক্ষায় ভালো করব না খারাপ করব, এই যে ফিউচারের ভয়, এই ভয়ের কারণে আপনার প্রেজেন্টটা নষ্ট হবে। তো এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। ফিউচারটাকে ফেয়ার না করা, ভয় না পাওয়া ফিউচার নিয়ে, সবসময় ফেইথ রাখা, বিশ্বাস রাখা নিজের উপর। তারপর হলো ডিসিসিভনেস ভার্সেস ডাবল মাইন্ডনেস। একটা হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা, ঠিক আছে, সবকিছুতে একটা সঠিক সিদ্ধান্ত নিজের ভিতরে আপনি চুজ করতে পারেন, এটা একটা ভালো গুণ, হেল্পফুল অ্যাটিটিউড। আর হলো ডাবল মাইন্ডেডনেস, সবসময় কনফিউজ থাকেন যে এটা নিব না, এটা চুজ করবো নাকি এটা চুজ করব, এই যে কনফিউশন থাকা, এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। এটা থেকে বের হয়ে আসতে হবে। সবসময় ডিসিসিভনেস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা শক্তি, সেটা নিজের ভিতরে অর্জন করতে হবে। তারপর হলো রুলড বাই ফ্যাক্টস ভার্সেস গভর্ন বাই ফিলিংস। অর্থাৎ যারা হেল্পফুল অ্যাটিটিউড তাদের ভিতরে আছে, তারা রুল বাই ফ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্টস এর উপর ভিত্তি করে তারা যে কোনো সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, যে কোনো বিষয় পরিচালনা করে বা তার নিজের সিদ্ধান্ত নেয়, সেটা হলো ফ্যাক্টস এর উপর ভিত্তি করে। আর যারা আনহেল্পফুল অ্যাটিটিউড যাদের ভিতরে, তারা হলো কি ফিলিংস এর উপর ভিত্তি করে যে কোনো কিছু পরিচালনা করে বা সিদ্ধান্ত নেয়। এই জন্য ফিলিংস এর কারণে যদি আমি কোনো সিদ্ধান্ত নিই, সেটা ভুল হতে পারে, খারাপ হতে পারে। এই জন্য ফিলিংস কে দূরে রেখে সবসময় ফ্যাক্টস, যেটা সত্য, সেটা বাস্তব, সেটার উপর ভিত্তি করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো হেল্পফুল অ্যাটিটিউড। লাস্ট যেটা, সেটা হলো ড্রাইভেন বাই প্রোগ্রেস ভার্সেস ড্রাইভেন বাই সেফটি। অর্থাৎ যাদের হেল্পফুল অ্যাটিটিউড, তারা সবসময় প্রোগ্রেস, উন্নতির কথা চিন্তা করে নিজেকে পরিচালিত করে, সবসময় উন্নতির দিকে ভাগতে থাকে, দৌড়াতে থাকে। আর যারা আনহেল্পফুল অ্যাটিটিউড যাদের ভিতরে, তারা হলো ড্রাইভেন বাই সেফটি, সবসময় নিজের সেফটিটা চিন্তা করে, এটা করব, এটা করলে যদি আমার এই ক্ষতিটা হয়, এটা করলে যদি বস নারাজ হয়, সবসময় একটা সেফটির ভিতরে থাকার চেষ্টা করে, নিজের ভিতরে নিজেকে একটা বক্সের ভিতরে রাখার চেষ্টা করে।
ঠিক আছে? সে আউটসাইড অফ দ্য বক্স কখনো চিন্তা করতে পারে না, আউটসাইড অফ দ্য বক্স কখনো কাজ করতে পারে না। সবসময় সেফটিটার উপরেই চিন্তা করে। এইজন্য তাদের কোনো ডেভেলপ হয় না। এটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। অর্থাৎ এই যে অ্যাটিটিউড, কয়েকটা অ্যাটিটিউড নিয়ে এখানে বলা হলো। একটা হলো কি, এক সাইড হলো হেল্পফুল অ্যাটিটিউড, একটা হলো আনহেল্পফুল অ্যাটিটিউড। এই হেল্পফুল অ্যাটিটিউড যদি আমার ভিতরে থাকে, যেগুলো আমার জন্য উপকারী হবে, আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমার সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। আর আনহেল্পফুল অ্যাটিটিউড যেগুলো আছে, সেগুলো সবসময় আমাকে এক জায়গায় আটকে রাখবে, আমাকে আরো ক্ষতির দিকে নিয়ে যাবে, আমার উন্নয়ন ঘটাতে এগুলো হেল্প করবে না। তো এটা হলো আপনার চয়েস যে আপনি কোন গুণাবলীগুলো অর্জন করবেন এবং কিভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। আশা করি এই হেল্পফুল অ্যাটিটিউড গুলো আমরা সবাই নিজের ভিতরে আনার চেষ্টা করব, নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করব, যাতে করে এগুলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার কাজে আসে। ঠিক আছে, আমার নিজের উন্নয়ন সাধিত হয়। তো আজকে এ পর্যন্তই আলোচনা। আমরা পরবর্তী সেশনে ইনশাআল্লাহ আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এভাবে আমরা আমাদের সেশন চালিয়ে যাব। আশা করি পরবর্তী সেশনে আপনারা সবাই দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।